পিইসি এডুকেশন। আমার নাম তন্ময় হোসেন, আমি এখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ এমপ্লয়ি এবং মেন্টর। আজকে আমাদের এই ডিসকাশনে উপস্থিত আছেন আমার কলিগ শুভ। I am an English test trainer and study abroad advisor in PEC education. Thank you very much. আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি এটাকে টপিক বলা যায় না, এটাকে বলা যায় যে স্টুডেন্টদের কমপ্লেইন। মানে স্টুডেন্টরা মানে সচরাচর নিয়মের বাইরে আজকাল পিটি প্র্যাকটিস করে এবং ওইভাবেই তারা পরীক্ষা দিতে চায়। এবং এটার একমাত্র কারণ হচ্ছে আমাদের ডিজিটাল মিডিয়ার ইনভলভমেন্ট। মানে ইউটিউব থেকে অনেকে অনেক রকম সাজেশন দেয় এবং এই সাজেশনগুলো নিয়ে স্টুডেন্টরা আমাদের কাছে আসে এবং আমরা যতই তাদেরকে গাইডলাইন দিই না কেন, দিন শেষে তারা ওটাই ইউজ করে। তো ইন্টারেস্টিং, আমরা একটা পয়েন্ট ধরে ধরে আগাই। এবং আমরা যদি আমরা সবাই জানি যে পিটি আপনার স্পিকিং দিয়ে স্টার্ট হয়, স্পিকিং, রাইটিং, রিডিং, লিসেনিং। এবং এরা এমনই ভয়ঙ্কর রকমের টেমপ্লেট ইউজ করে যে টেমপ্লেটগুলো আসলে কোথেকে আনে আই ডোন্ট নো। এবং মাঝে মাঝে এরা নাকি বলে যে এরা ইউটিউব থেকে আনে, কিন্তু এই ধরনের কোনো গাইডলাইন নাই। ফর এক্সাম্পল রিড অ্যালাউড, আমাদের বাচ্চারা কি করে, প্রথম এক লাইন পড়ে তারপরে আর পড়তে চায় না এবং তারা মনে করে যে প্রথম এক লাইন পড়ার পরেই তাদের স্কোর ভালো আসবে। তো স্যার আপনি বলেন যে আমি যদি প্রথম এক লাইন পড়ি তাহলে কি আমি 4 মার্কস পাবো? মানে কোন একটা প্যাসেজে যে 15 মার্কস থাকে, এটা কি প্রথম এক লাইন পড়ে 15 মার্কস পাওয়া যায়? Students should not attempt this kind of কারণ একটা টেস্টে 3 মার্কস থাকে আর আপনি দেখে দেখে পড়বেন, আপনি একটা প্রসেসিং টেস্ট দিচ্ছেন, এটা হয় আসলে ফ্রম দ্য লেক অফ কনফিডেন্স। দেখা যায় যে আমি কনফিডেন্ট না, আমার অনেক ভুল হয়ে যাবে, কেন এইভাবে পাওয়ার প্রয়োজন? You have 2% time, around 30 seconds, and answering time is and you have answering time for 40 seconds, so based on the length of the text. Right. So এই সময়ের মধ্যে যেহেতু প্রিপারেশন টাইম আছে, আপনি যেটা একটু ডিফিকাল্ট বা চ্যালেঞ্জিং ওয়ার্ক মনে করছেন, you should মানে আপনার ওই সময়টার মধ্যে বারবার করে কমপ্লিট করে নেওয়া উচিত, এটা ক্লিয়ারিফাই করে নেওয়া উচিত। মানে আমার কথা হচ্ছে যে আমাদের পুরো প্যাসেজটাই করতে হবে, যত কিছুই হোক। আমাদের যেহেতু আলাদা করে আনসারিং টাইম এবং প্রিপারেশন টাইম দেয়া আছে, সো আমরা ওর মধ্যেই সবকিছু করব। হ্যাঁ, এর মধ্যে একটা দুইটা আনফ্যামিলিয়ার শব্দ পড়তে পারে, বাট আমরা ওগুলাকে ইম্প্রোভাইজ করার চেষ্টা করব, তাই না? কিন্তু ইগনোর করা যাবে না, বা অমিট করে চলে গেলাম, অমিট করলাম, আবার অমিট করা যাবে, ইনসারশন করা যাবে না, ইনসারশন করা যাবে রং ওয়ার্ড, রং ওয়ার্ড কভার অ্যাড করে দিলাম, ছেড়ে গেলাম মেইন ওয়ার্ড। রাইট। কিন্তু আমি যদি এখন ওমিট করি বা ইনসারশন করি, আমার তো প্রোনাউন্সিয়েশন বা ওরাল ফ্লুয়েন্সিতে তো আমার বাধা হচ্ছে, তাই না? ওকে, তার চেয়ে ভালো আপনি যদি না পারেন তবুও করে যান, ভুল হলেও সমস্যা নেই, একটা প্রপার একটা ম্যানারে ডিটেইল আউট করে যাবেন, একটা ইন্টোনেশন এন্ড ফ্লুয়েন্সির সাথে, মানে মিনিমাম স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হবে। তবে এখানে প্রোনাউন্সিয়েশনের উপর ইস্যু আছে, ইন্টোনেশন, রিদম, ওরাল ফ্লুয়েন্সি সব কিছু একটা কম্বিনেশন থাকে। তো হার্ড ওয়ার্ক যেগুলো করছি মনে হবে টেস্টটা কিন্তু আপনার রেকর্ডিং সাথে স্টার্ট হচ্ছে না, প্রথমে একটা প্রিপারেশন টাইম দেওয়া থাকে, তারপর হচ্ছে রেকর্ডিং স্টার্ট হবে, মেইন রেকর্ডিংটা। প্রিপারেশন টাইমের মধ্যে যেটা ডিফিকাল্ট সেটা আমাদের একটু ক্লিয়ার করে দিতে হবে। আর প্রথম থেকে এক লাইন নিলাম, মিডল থেকে এক লাইন নিলাম, এন্ডিং থেকে এক লাইন নিলাম, মনে হলো যে ভাই আমি ইউটিউব থেকে শুনছি বা কোথাও থেকে জানছি, এটা করলে ক্লিয়ার ওখান থেকে মনে হয় মার্ক কিন্তু না, ক্লিয়ার সঙ্গে এটা ওয়ার্ক লাইক দ্যাট। আর ইউটিউবে যে আপনাদেরকে সাজেশন দিচ্ছে সে কিন্তু আপনার এআই না, ঠিক আছে? এটা পিয়ারসনের এআই আপনার আলটিমেটলি স্কোর চেক করবে। সো আপনি যদি মনে করেন যে আপনি গতানুগতিক যেটা পিয়ারসনের যে গাইডলাইন সেটার বাইরে গিয়ে করবেন, তাহলে কিন্তু আলটিমেটলি কোনো লাভ নেই। কারণ এআই প্রোগ্রামটা বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে অ্যাসেস করে, কিন্তু সবার এআই একরকম না, তাই না? আচ্ছা, এটা গেল রিড অ্যালাউড। ডেসক্রাইবিং এর যে সবচেয়ে ভয়ঙ্কর টেমপ্লেট যেটা, যে তারা একে তো ইম্প্রোভাইজ করে না, দ্বিতীয়ত সবচেয়ে যেটা খুবই সিলি একটা মিস্টেক, তারা কন্টিনিউয়াসলি প্রত্যেকটা ডেসক্রাইব ইমেজে করে যে দিস ইজ এ ভেরি বিউটিফুল ইমেজ এন্ড আই এম হিয়ার টু টক অ্যাবাউট 40 সেকেন্ড, টুডে ইজ এ বিউটিফুল ডে এন্ড আই এম ভেরি হ্যাপি। এই ধরনের কিছু মানে আননেসেসারি কথাবার্তা বলে এবং লাস্টে বলে থ্যাংক ইউ ভেরি মাচ। মানে ইট সিমস লাইক তারা একটা ইন্টারভিউ করতে কারোর সঙ্গে কথা বলতেছে। সো এই ধরনের টেমপ্লেট ইউজ করে মানে করলে কি কেন মানে কি করতে পারে আমাদের স্টুডেন্ট? বলে ডিসকোর একদম আসবেন এটাতে, কারণ আপনি আসলে সবকিছুর একটা নিয়ম আছে। আপনি একটা ইমেজ ডেসক্রাইব করার জন্য বলছেন, টপিক হচ্ছে ডেসক্রাইব ইমেজ, তো ইমেজের মধ্যে যে কম্পোনেন্ট যে এলিমেন্টসগুলো আছে সেটা আপনাকে ডেসক্রাইব করতে হবে ইন আ লজিক্যাল, ইন আ প্রপার ওয়ে। জাস্ট বলে গেলাম যেটা সেটা আছে, নাম্বার বলে গেলাম তা একটা ইমেজ, সেটার মধ্যে অবশ্যই একটা টাইটেল দেওয়া থাকবে, থাকবে সেটা আমরা বলবো, তারপরে বডি পার্ট থাকবে, তারপর কনক্লুডিং
ending part of it. No, they make the same mistake in written lecture as well, sir. তারা রিটেল লেকচারেও সেম কাজ করে। তারা রিটেল লেকচারে পুরো গল্পটা শুনে, কিন্তু গল্পটা যখন তারা নোট নিতে পারে না, তখন তারা ওই কথাগুলো আননেসেসারি কথাগুলো বলা শুরু করে। দ্য লেকচারার টক্স অ্যাবাউট এটা একটা দুইটা বলে, হ্যাঁ টুডে আই এম হিয়ার টু টক অ্যাবাউট 40 সেকেন্ড লেকচার, থ্যাংক ইউ ভেরি মাচ, ইট ওয়াজ এ ভেরি ইনফরমেটিভ লেকচার, থ্যাংক ইউ ভেরি মাচ। এই জাতীয় টেমপ্লেট বা এই জাতীয় মেমোরাইজ সেন্টেন্সগুলো ইউজ করলে হচ্ছে মার্কিং আপনি পাবেন না, রাইট। ওইটা বলার জন্য একটা অর্ডার আছে, আপনাকে একটা সিকোয়েন্সিয়াল অর্ডার মেইনটেইন করে ডিটেইল লেকচারটা রিটেইল করতে হবে। একটা লেকচার যেটা একাডেমিক ক্ষেত্রে আপনাকে হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স এবং ব্যাকগ্রাউন্ড একটা লেকচার শুনবেন। লেকচার শোনার সময় while listening to the lecture you take notes of keywords, একটা দুটো মেইন এলিমেন্ট, মেইন ওয়ার্ড, কিওয়ার্ড যেগুলো সেগুলো নোট নেবেন। নোটটা কন্ট্রাক্টেড শর্ট ভার্সনে নিতে পারেন, সো দ্যাট ইউ ক্যান কিপ মোর নোটস। রাইট। নোটটাকে যখন শর্টকাট করে প্রবলেম টিডিএল শর্টকাট করে লিখে রাখবেন, বেশি নোট দিতে পারবেন। আপনি নোট করে নেবেন, আপনি যেন বুঝেন যখন ডিটেইল করবেন। আর বলার সময় ওই জিনিসগুলো একটা সিকোয়েন্সিয়াল অর্ডার মেইনটেইন করে কমেন্ট করবেন। এটা ইজি একদম রাইট। এটা তো গেল স্পিকিং এ। রাইটিং এর ক্ষেত্রে যেটা সবচেয়ে ভয়ঙ্কর সেটা হচ্ছে যে আপনার ওই একজনে একটা ফরম্যাট লিখে দিল, একজন একটা টেমপ্লেট লিখে দিল, ওর মধ্যে কিওয়ার্ড ইনসার্ট করা। আমার কথা হচ্ছে যে টেমপ্লেট লিখে দিল সে তো তার মতো করে ইমাজিন করে টেমপ্লেটটা লিখে দিল, কিন্তু আমি যখন সেই জায়গায় একটা ওয়ার্ড ইনসার্ট করছি তখন কি সেটা সাথে যাচ্ছে কিনা, বা এটা কমিউনিকেশনের একটা ব্যাপার আছে। আর দেখা যায় সব কেউ একটা টেমপ্লেট তৈরি করা হয়েছে যেখানে সবই প্রত্যেকটা ওয়ার্ডে হচ্ছে কমপ্লেক্স, কমপ্লিকেটেড, অ্যাডভান্স, অনেক বড় বড় লেন্থের ওয়ার্ড সেন্টেন্সগুলো ইউজ করা হয়েছে। It doesn't work like that, right? Writing should be very simple, concise, academic writing criteria আছে। আমরা যে আসলে লিখি এটা তো আসলে আমরা so that we can make others understand, right? Intend to make them understand, right? কারণ লিখলাম, হ্যাঁ, এমন ভাবে কমপ্লিকেটেড করলাম, মানে ডিফিকাল্ট করলাম, বুঝলো না, মেজরিটি পার্সনের কাছে আমি রিচ করতে পারলাম না, লেখাটা লাভ নেই। আর একাডেমিক রাইটিং এর কিছু ফরম্যাট, কিছু ফর্মুলা রুলস আছে। তো দেখা যায় একাডেমিক রাইটিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কনসিডার করা উচিত আমাদের, সেটা হচ্ছে ফর্মাল ওয়ার্ড, একাডেমিক ফর্মাল। তো রাইটিং এ আমরা যেটা কথা বলার সময় যে ওয়ার্ড ইউজ করি, চাই লিখতে পারি, কথা বলার সময় we may use plethora of informal expression, mindful of and it doesn't matter. But in case of writing, we have to balance phrases. You should avoid informal phrases and you should ensure, rather you should ensure academic word. Academic word গুলো একটা সিঙ্গেল ওয়ার্ড হয়ে থাকে, যেটা আর আপনাদের ফ্রেজ গুলো দেখা যায় ফ্রেজাল ভার্ব দুইটা তিনটা ওয়ার্ড হয়ে থাকে। ধরেন একটা ফ্রেজাল ভার্ব পুট আপ ফ্রেজ সহ্য করা, সিঙ্গেল ওয়ার্ড আছে টলারেট। So in writing we use tolerate word, not the put up. এটা really challenging on difficult, এটা নিয়মের পড়া এই যে ফ্রেজাল ভার্ব ইউজ করা। আর ইডিওমের ইউজটা আমরা করব না। আর কিছু there are definitely a list of phrasal verbs that you can still consider in your academic writing. এটা আপনি অনেক বেশি শিওর না থাকলে, if you are not confident enough, আপনার এগুলা দিলে না যাবে কারণ ফ্রেজাল ভার্ব ইউজ করা হবে। কিছু লিস্ট আছে, কিছু যেটা ফ্রেজাল ভার্ব পরও কিন্তু আমরা একাডেমিক রাইটিং ইউজ করতে পারি, এবং ওগুলা লিখতে পারলে আপনার মার্কিং আরো বেটার অ্যাচিভ করতে পারবেন। এটা হচ্ছে যারা একদম এক্সপার্ট না বা ভালো বুঝি না তাদের ফ্রেজ মানে এখন ফ্রেজাল ভার্ব খুব একটা যে মানে হাই রেঞ্জের একাডেমিক দিকে এক্সপার্ট হওয়া লাগবে লিখতে গেলে তা তো টপিকের সাথে কানেক্ট করে একটা স্ট্রাকচারের মতো, মানে একাডেমিক যে ওয়ার্ডগুলো আমরা চুজ করব প্রত্যেকটা মানে ভার্ব হবে সিঙ্গেল ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড। রাইট। এবং আমার কাছে যেটা সবচেয়ে ভয়ের বিষয় সেটা হচ্ছে যে স্টুডেন্টরা এই সেম কাজটা আপনার লিসেনিং এর যে সামারাইজ স্পোকেন টেক্সট এখানেও করে, বিকজ এখানে তো একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার ইউজ করে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স দিয়ে লিখতে হয়। ওরাও এই ভুলটা করে, ওরা মনে করে যে হ্যাঁ আমি আমার মতো আমি একটা একজনের করা টেমপ্লেটের মধ্যে লিখে গেলাম, জাস্ট টপিক এগুলো অত কিওয়ার্ড ইনসার্ট করে ওরা, যেটা এখন আমি যদি ফর এক্সাম্পল আমি একটা জিনিস বলি যে আমি যদি এখন প্রথম লাইনে বলি যে মিস্টার করিম ইজ এ গুড হিউম্যান বিং, হ্যাঁ, তারপরে লিখলাম হি হ্যাজ 2 eyes, 2 legs, 4 legs, 1 tail, তার মানে কি the template was about গরু রচনা, এবং আমি ওর মধ্যে মানুষের বর্ণনা দিচ্ছি বা মানুষের সম্বন্ধে বলা আছে, ওখানে আমি গরু রচনা বলতেছি। তো অনেকটা এরকম, মানে আমি এখন যদি আপনাদেরকে বলি যে একদম একটা বেসিক এক্সাম্পল দিই যে if
if I give you the recipe of হাজি বিরিয়ানি এবং সেই হাজি বিরিয়ানি রেসিপিটাকে যদি আমি এখন বলি যে আপনি জাস্ট একটা ভাত রান্না করার রেসিপি আর হাজি বিরিয়ানি রেসিপিটা একরকম হবে না। তো আমি আপনাকে টেমপ্লেট দিলাম হচ্ছে হাজি বিরিয়ানি, কিন্তু আপনার টপিক হচ্ছে ভাত রান্না করা, তাহলে তো এটা মিক্স আপ হয়ে যাবে, তাই না? জিনিসটা পুরাই আলাদা। সো আমরা কানেক্ট করার চেষ্টা করতে হবে আমাদেরকে, যখন আমরা লিখবো তখন আমরা কানেক্ট করার চেষ্টা করতে হবে। আমরা মোস্টলি এটা করি না, এবং আমরা যেটা করি আমরা প্র্যাকটিস করি না বাসায়। আমার কথা হচ্ছে যে আমি যদি টেমপ্লেট অ্যাভয়েড করতে চাই, তাহলে আমাদের বেসিক রাইটিংটা প্র্যাকটিস করতে হবে। Writing should be natural. You will write the way you think. আর এটা অবশ্যই আপনি মোটামুটি একটা রেঞ্জ, একটা লেভেল যদি থাকে ইংলিশে, আপনি অবশ্যই একটা সুন্দরভাবে লিখতে পারবেন। আর অনেক বেশি এক্সপার্ট হওয়ার তো দরকার নেই। আপনি জাস্ট যেটা ভাবছেন, যেটা মনে করছেন টপিক ওয়াইজ, টপিকটা নিয়ে সেটা আপনি লিখেন, সেটা উত্তম করেন, সমস্যা নেই। রাইট। আর সম্ভব হলে একাডেমিক ওয়ার্ডটা কনসিডার করুন। আর কোহেসিভ এন্ড কোহেরেন্ট অনেক ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে একাডেমিক প্র্যাকটিস। কানেক্টিভিটি কোহেসিভ ডিভাইস আর কানেক্টর, এগুলো অনেকগুলো আছে, ওভারঅল, মোরওভার, এটাবেটাল, এজ এ কনসিকুয়েন্স, ইনডিড, দেয়ারফোর, অনেক আছে। তো এগুলো একটু খেয়াল করতে হবে। আর এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ইউজটা আমাদের এনশিওর করতে হবে একাডেমিক রাইটিং। আর এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ইউজটা এনশিওর করতে পারলে আমাদের রাইটিং এর ভালো একটা রেজাল্ট হবে। আর পাশাপাশি কোহেরেন্ট, মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা ব্যাপার থাকে, একটা লাইন আমি লিখলাম, পরের একটা লাইন যদি আমি সিমিলার লিখি, সেটাকে একটা সিমিলার এক্সপ্রেশনগুলো অ্যাড করার ক্ষেত্রে যে আমরা যে ধরনের কনজেকশন ইউজ করি সেটা ইউজ করে অ্যাড করলাম। আর হচ্ছে কন্ট্রাস্ট করার ক্ষেত্রে হচ্ছে যেগুলো ইউজ করি, বাট ইউজ করি, হাউএভার ইউজ করি, তো এগুলো ইউজ করলাম। তো এগুলো একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে আমাদের ইউজ করা যেতে পারে, মানে আমরা ইউজ করি তাহলে। আচ্ছা, আরেকটা পয়েন্ট যেটা খুবই ফানি, এবং তারপরে আমাদের এটা ডিসকাস করা উচিত, সেটা হচ্ছে যে আমি এক ইউনিটে 80 পাচ্ছি, কিন্তু আপনাদের এখানে এসে পাচ্ছি হচ্ছে 30-40 এরকম। কিন্তু কেন? হ্যাঁ, এবং অনেকে কমপ্লেইন করে যে আমাদের এখানে এসে যখন তারা পরীক্ষা দেয়, তারা বা কোনো সেন্টার থেকে যখন কোনো ক্যান্ডিডেট পরীক্ষা দেয়, তারা ওখানে কম পায়। বিকজ আমরা প্রথমত আমি একটি কথা বলিনি, সেটা হচ্ছে যে আমরা পিসি এডুকেশন হচ্ছে পিয়ারসন বাংলাদেশের অথরাইজড ট্রেনিং সেন্টার। তো আমাদের এখানে যে এআইটা জেনারেট করা, যে এআইটা ডিজাইন করা বা ডেভেলপ করা, সেটা কিন্তু পিয়ারসনের গাইডলাইন অনুযায়ী। সো এইটাকে যদি আপনারা এপিইউনির এআই এর সাথে বা আলফাবিটির এআই এর সাথে যদি আপনারা কম্পেয়ার করেন, তাহলে কিন্তু হবে না। আমি বলতেছি এটা কিন্তু হবে না, বিকজ ওখানে অনেকটা ইজি করে স্কোরিং করে, এবং সত্যি কথা বলতে এপিইউনির স্কোরিং এ কিন্তু অনেক ভুল আছে। এবং যেটা হয় যে তারা ফুল স্টপের ক্ষেত্রে আপনি যদি একটা স্পেস দেন, ধরেন ভুল করে কোনো একটা ওয়ার্ড এবং ফুল স্টপের মাঝখানে একটা স্পেস দিলেন বা স্পেস আগে পরে বললেন, ওরা কিন্তু ওটার জন্য স্কোর কাটে। সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর এপিইউনির এআই কিন্তু আপনার ফাইনাল পরীক্ষায় অ্যাসেসমেন্ট করবে না, ফাইনাল পরীক্ষায় অ্যাসেসমেন্ট করবে কিন্তু পিয়ারসনের এআই। এবং আমরা এটা দাবি করে বলতে পারি যে আমরা এখানে যারা পিয়ারসনের গাইডলাইন অনুযায়ী পড়াচ্ছি বা পরীক্ষা নিচ্ছি, আমরা কিন্তু এতটুকু বলতে পারবো যে আমরা অ্যাটলিস্ট মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন করে আপনাদেরকে বলতে পারবো যে হ্যাঁ, এই গাইডলাইনটা ফলো করেন, তাহলে কিন্তু আপনারা ভালো করতে পারবেন। আর নর্মালি আমাদের এখানে আমাদের সেন্টার থেকে যারা মক টেস্ট দিচ্ছে, তারা মোটামুটি ফাইনালে গিয়ে অ্যাটলিস্ট 5 to 10 স্কোর বেশি পাচ্ছে। তো এখানে আমাদের যে কন্টেন্ট যেটা, সেটা কিন্তু একটু টাইট, ফাইনালের কন্টেন্ট কিন্তু একটু লাইট। তারা কিন্তু কনফিডেন্টটা পায় যে আচ্ছা, আমি এখানে যে পরীক্ষা দিলাম, এখানে আমার একটু কম আসলেও আমার কিন্তু ফাইনালে গিয়ে বেশি আসবে। এবং দিস আর প্রুফ, আমাদের এখান থেকে যারা যেসব ক্যান্ডিডেটরা ভালো করছে, তারা কিন্তু এখানে প্রথম অবস্থায় ভালো করে না, বাট তারা আমাদের গাইডলাইন ফলো করছে এবং তারা নিয়ম অনুযায়ী তারা প্র্যাকটিস করছে। সো এটা কিন্তু মনে করলে হবে না যে, আর অনেকে এটা বলে যে আমি আজকেই প্র্যাকটিস করে কালকের মধ্যেই সবকিছু কমপ্লিট করে ফেলবো। না, উইদিন 1 ডে। সো এক্সপেরিমেন্ট, হ্যাঁ, ওরা যেটা করে যে পরীক্ষা হলে এসে এক্সপেরিমেন্ট করে যে আচ্ছা, আমি তো আজকে এটা পারি নাই, আমি তো এটা বুঝি নাই। সো এই পারি নাই বুঝি নাই গুলো আমার মনে হয় যে আমরা ক্লাসে এক্সপেরিমেন্ট করতে, বাসায় যে প্র্যাকটিসটা কিন্তু না করলে কোনো কাজে মানে বেসিক ইংলিশ প্র্যাকটিসটা আমরা যদি না করি তাহলে হবে না। বাই দ্য ওয়ে, পিসি এডুকেশনের কিন্তু লং কোর্স আছে, শর্ট কোর্স আছে, 1-to-1 কোর্স আছে, এবং আমাদের অনলাইন অফলাইন দুটো ব্যাচই আছে এই মুহূর্তে।
সো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে আপনারা ইনক্লুড হন, ইনভলভ হন, এবং আপনারা আমাদের স্ক্রলে আসা যে হটলাইন নাম্বারগুলো আছে, যেমন আমাদের একটা জিপি নাম্বার আছে 01713167969, এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের একটা ল্যান্ডলাইন নাম্বার আছে 58050718, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল আছে, এটা সাবস্ক্রাইব করে রাখবেন, ওখানে যে কোনো ধরনের আপনারা গাইডলাইন পাবেন, এবং আমাদের ফেসবুক পেজ আছে, ওই ফেসবুক পেজে আপনারা লাইক শেয়ার করে রাখতে পারেন। এবং আমরা আশা করব যে আপনারা অ্যাটলিস্ট প্রপার গাইডলাইন অনুযায়ী পিটিটা প্র্যাকটিস করেন এবং নিজেদের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড করেন, কারণ কনফিডেন্সটা খুবই ইম্পর্টেন্ট। যত কথাই বলেন, আপনারা ওই যে 2 মিনিট প্র্যাকটিস করে, ধরেন এপিওনিতে প্র্যাকটিস করে যখন আপনারা ভালো স্কোর পান, তখন আপনারা মনে করেন যে এটাই ফাইনাল, বাট দিস ইজ নট ফাইনাল। সো আপনাদেরকে আলটিমেটলি প্রপার গাইডলাইন অনুযায়ী পরীক্ষা দিতে হবে। কি বলেন স্যার? সো দ্যাটস অল ফর টুডে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। সো দ্যাটস অল ফর টুডে। আমরা নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে আসবো। সো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।